প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের। ধন্যবাদ আপনাকে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। কারাগারে 15 সেনা কর্মকর্তা, গুম নির্যাতনের মানবতা বিরোধী অপরাধ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দুই দলের, কয়েকজন উপদেষ্টায় জামায়াতের আপত্তি, ভাগ বাঁটাওয়ারায় উপদেষ্টারা বলল এনসিপি। শুনানিতে আইনজীবী, আগামী নির্বাচন করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। বিচার নিয়ে আইন উপদেষ্টা, সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়। মানবজমিন। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন 3 দলের। বিএনপি সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে আইন উপদেষ্টা। সরকারকে কেয়ারটেকার মুডে যেতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারকে তত্ত্বাবধায়কের আদলে দেখতে চাই জামায়াত ইসলামীর নায়েব আমির। সুষ্ঠু নির্বাচন না হলে দায় কার, নাহিদ ইসলাম। কালের কণ্ঠ। 15 সেনা কর্মকর্তা সাব জেলে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রণয়ন, সাংবিধানিক আদেশের উপর গণভোট, আগামী সংসদের দ্বৈত ভূমিকার প্রস্তাব। আমার দেশ। অবশেষে কাঠগড়ায় 15 আর্মি অফিসার, বৈষম্যহীন ন্যায় বিচার দাবি গুমের শিকারদের। কালবেলা। প্রার্থী বাছাইয়ের মাঝপথে রয়েছে বিএনপি। এখন সময় জুলাই সনদের আইনি ভিত্তির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ডাক্তার তাহের। দৈনিক করতোয়া। প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত। আমরা শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ দুটো সংবাদকেই আসলে প্রধান শিরোনাম এবং অন্যতম প্রধান শিরোনাম করা হয়েছে। একটি হচ্ছে গুমসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর এটি। তো এরপরে অন্য শিরোনামগুলো রয়েছে, আমরা আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে এতদিন ছিল, গত 15 বছর ছিল যে আইনের শাসন এবং বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জায়গাটাই আমরা দেখলাম যে অনেক উন্নতি হয়েছে। যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, গুণের অভিযোগ আনা হয়েছে, এরকম 15 সেনা কর্মকর্তা আইনের আওতায় এসেছে এবং তাদেরকে কালকে কারাগারে নেওয়া হয়েছিল, কোর্টে নেওয়া হয়েছিল এবং তাদেরকে আবার কারাগারে নেওয়া হয়েছে। তাদেরকে নিয়ে গত কিছুদিন যাবৎ কিন্তু এটা সেনাবাহিনীকে নিয়ে এটা নানা রকম বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেনাবাহিনী শেষ পর্যন্ত প্রমাণ করলো যে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আরেকবার প্রমাণ করলো। আইন উপদেষ্টা বলেছেন যে সেনাবাহিনী এই বিচার কার্যে যে সহযোগিতা করেছে সেটা প্রশংসনীয়। এবং কালকে আমরা দেখলাম যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব তিনি বলেছেন যে সেনাবাহিনী অসম্ভব রকম সহযোগিতা করেছে এবং তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যেন কোনো বিভ্রান্তিকর তথ্য বা প্রোপাগান্ডা প্রচার করা না হয়। এই টোটাল বিষয়টা নিয়ে আমি মনে করি যে সেনাবাহিনীও তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে এবং আমরা যে প্রসেসটার মধ্যে যাচ্ছি যে অপরাধী যেই হোক বিচারের আওতায় আসতে হবে, সেই প্রসেসটাও কিন্তু আমাদের চললো। আমরা আশা করি যে এই প্রসেসের মধ্যে যে সেনাবাহিনীর যে 15 কর্মকর্তা আছেন তারা যদি অপরাধী হয় তাদের বিচার হবে আইন অনুযায়ী, তারা যদি অপরাধী না হয় তারা খালাস পেয়ে যাবেন, সেটা আইনের এবং বিচারের পর্যায়ে থাকবে। তবে এখনকার পর্যায়ে আমি মনে করি অসম্ভব রকম সুন্দর একটি ব্যবস্থা হয়েছে। সেনাবাহিনী আইনের প্রতি এবং সেনাবাহিনীর বাইরের মার্শাল কোর্টের অথবা তাদের নিজস্ব কোর্টের বাইরের আদালতের প্রতি যে তারা শ্রদ্ধাশীল সেটা প্রমাণ করেছে। সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। আমরা আরও শিরোনাম দেখছিলাম এই সংবাদগুলো নিয়ে। আইন উপদেষ্টা বলেছেন যে সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়, যেটি আপনি বলছিলেন। হ্যাঁ, সেনাবাহিনীর যে সহযোগিতাটা, এটা আমি যেটা বললাম যে আইন উপদেষ্টা তিনি বলেছেন, চিফ প্রসিকিউটর বলেছেন এবং আমরা আশা করি যে পরবর্তী সময়ে সেনাবাহিনীকে নিয়ে যারা নানা রকম কথাবার্তা বলছে তাদের সেই সুযোগটা আর থাকবে না। এবং হ্যাঁ, কেউ আবার কিছু কথা বলেছেন যে
তাদেরকে এইভাবে আনা হলো না কেন, সেইভাবে আনা হলো না কেন, যেভাবেই আনা হোক না কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার তো একটা বড় ব্যাপার। তো সেই জায়গাটায় তারা প্রমাণ করেছে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করি, গত 2 দিন যাবত আমরা দেখলাম যে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, গতকাল এনসিপি এবং জামাতি ইসলামী দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে। এই যে দেখা করার ফলো আপটা হলো যে আমার জুলাই সনদ তো স্বাক্ষরিত হলো। জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার ওই দিনই কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এরপরে প্রক্রিয়াটা কিভাবে বাস্তবায়ন হবে, নির্বাচনটা কিভাবে হবে, এটা রাজনৈতিক দল আপনারা বসে সিদ্ধান্ত নেন, আপনারা বলেন কিভাবে হবে, আমরা সেভাবে সহযোগিতা করব। এবং বিএনপি তাদের বক্তব্যটা প্রধান উপদেষ্টাকে দিয়েছেন যে এখন এই সরকারের যেই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা যেতে হবে এখন কেয়ারটেকার সরকারের মোডে। কেয়ারটেকার সরকারের মোডে গিয়ে সকল জায়গায় নিরপেক্ষতা তৈরি করা, প্রশাসনের নিরপেক্ষতা তৈরি করা, বিচার বিভাগের নিরপেক্ষতা তৈরি করা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তৈরি করা, এমনকি উপদেষ্টার মধ্যেও যারা দলীয় ব্যানারে অথবা দলীয় পরিচয়ে উপদেষ্টা আছেন তাদেরকে অপসারণ করা অথবা তাদের রিপ্লেস করা, এরকম প্রস্তাব দিয়েছে। এবং গতকাল এনসিপি এবং জামাত ইসলামীও কিন্তু একই কথা বলেছেন যে নিরপেক্ষ অবস্থান তৈরি করা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আবার এনসিপি একটু অন্যভাবে একটা কথা বলেছে, তারা কিন্তু বলে নাই যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, এই কথা কিন্তু বলে নাই। এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার একটা রাষ্ট্রপতি না, প্রধান উপদেষ্টা নোটিশটা করতে হবে, সাংবিধানিক নোটিশটা প্রধান উপদেষ্টা করতে হবে, মানে প্রজ্ঞাপন দিয়ে হবে না। তো সেটা করলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। অর্থাৎ তাদের বক্তব্যটা হলো জুলাই সনদ বাস্তবায়নের তারা আইনগত ভিত্তিটা চায়, সেটা নিশ্চিত হওয়ার পরে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। অন্যদিকে জামাত ইসলামী কিন্তু বলেছে যে তারা একটা নিরপেক্ষ অবস্থান, লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পরিবেশ, প্রশাসনের রদবদল এবং প্রশাসনকে নিরপেক্ষ করা, এই কথাগুলো কিন্তু বলেছে। তার মানে টোটাল রাজনীতিটা এখন টুয়ার্ডস ইলেকশন, নির্বাচনমুখী এখন রাজনীতি। এই মুহূর্তে নির্বাচন বানচাল করা বা নির্বাচন হতে দিব না, এরকম মেজাজের অবস্থা কিন্তু রাজনীতিতে এখন আর নাই। যারা এই জুলাই সনদ বাস্তবায়নের আগে বলেছে যে জুলাই সনদ মানে স্বাক্ষর করব না অথবা জুলাই সনদ এটা না হলে নির্বাচন করতে দিব না, এখন এনসিপির পক্ষ থেকে একটা ইস্যু আছে যেটা শাপলা নিয়ে, যে ইস্যুটা ইলেকশন কমিশনার বলছে যে এই মুহূর্তে শাপলা দেওয়ার আর কোনো সুযোগ নাই, কিন্তু এনসিপি বলেছে যে শাপলা না হলে তারা ইলেকশনে যাবে না। শেষ পর্যন্ত হয়তো ইলেকশন কমিশন থেকে যদি তারা তাদের প্রতীকটা শাপলা না পায়, সে হতে তারা হয়তো উচ্চতর আদালতে যেতে পারে, উচ্চতর আদালতের ভার্ডিক্টটা তাদের পক্ষেও যেতে পারে, তাদের বিপক্ষেও যেতে পারে। যেভাবে যেটাই যাক, শেষ পর্যন্ত আমার মনে হয় যে ফর্মেই হোক, আলাপ আলোচনা করে হোক, যে ফর্মেই হোক, এনসিপিও শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের নির্বাচনটা এই মুহূর্তে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয়, আমরা কিন্তু নানাভাবে একটা জটিল অবস্থার মধ্যে পড়ব। কারণ আমরা প্রায় 15 মাস 14 মাস পার হয়ে যাচ্ছে, 15 মাসের মধ্যে একটা দুর্বল সরকার ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আমরা আছি। এই সময়ের মধ্যে আমরা মনে করেছিলাম যে প্রফেসর ইউনূস একটা বিশাল বড় একটা ব্র্যান্ডিং আমাদের জন্য, সারা পৃথিবীর বিনিয়োগকারীরা হয়তো এখানে এসে বিনিয়োগ করবে, প্রফেসর ইউনূসকে হয়তো সহযোগিতা করবে, বিনিয়োগ সম্মেলনও কিন্তু এখানে হয়েছে, কিন্তু সে অর্থে কিন্তু বাংলাদেশে বিনিয়োগ হয় নাই। কারণ বিনিয়োগ হয় নাই, এটার আমরা মেসেজটা এইটাই বুঝতে পারলাম যে বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে যে কোনো একটা অন্তর্বর্তী বা এরকম ইন্টিরিয়াম গভর্নমেন্টের অধীনের পরিবেশে বিদেশিরা কখনো বিনিয়োগ করতে আসে না। আর দেশের বিনিয়োগকারীদের অবস্থা কিন্তু খুব খারাপ। দেশে যারা ইন্ডাস্ট্রি করেছে, যে সমস্ত ব্যবসায়ীরা ইন্ডাস্ট্রি করেছে, তাদের ইন্ডাস্ট্রি ম্যাক্সিমামই কিন্তু সিক হয়ে গেছে। কারণ ব্যবসায়ীরা এখন আপনার এলসি করতে পারছে না। অনেক ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা আছে, অনেক ব্যবসায়ীর এই যে নতুন যেই আপনার ঋণ শিডিউলের যে নতুন নিয়ম করেছে, 3 মাসের যে নতুন শিডিউল করেছে, এই শিডিউলের কারণে, নতুন নিয়মের কারণে অনেক ব্যবসায়ী ঋণ খেলাপি হয়ে গেছে।
ঋণ খেলাপি যখন হয়ে যাবে তখন তো শিডিউলে অনেক ঝামেলা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক দীর্ঘ প্রসেসের মধ্যে অনেকগুলো দরখাস্ত নিয়ে রেখেছে, দরখাস্ত বাছাই করে তারপরে ঋণ শিডিউলের ব্যবস্থা করেন। তো ব্যবসায়ীদের মধ্যে যেই ব্যবসায়ী ব্যাংক লোন নিয়ে একটা ইন্ডাস্ট্রি করেছে, যেখানে 1000, 1200, 1500 বা 4000, 5000 শ্রমিক কাজ করে, মানুষ কাজ করে, কর্মসংস্থান হয়, সেই জায়গাটায় যদি আপনার ব্যাংকের সাপোর্ট না থাকে এবং সরকারের সাপোর্ট না থাকে, সেই ইন্ডাস্ট্রি তো টিকবে না। অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি দুর্বল অবস্থায় পড়ে গেছি। অর্থনৈতিক কাঠামোটা সকল সেক্টরে, এবং অর্থনীতির শুধু আমাদের চাঙ্গা আছে, মানে আমাদের ফ্লোটা আছে শুধু আমাদের রেমিটেন্সে, যেটা গতকাল ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন যে দেশটা চালাচ্ছে আসলে আমাদের প্রবাসীরা রেমিটেন্স দিয়ে। রেমিটেন্স যদি আমাদের সাফিসিয়েন্ট রেমিটেন্স আমরা না পেতাম, আমাদের অর্থনীতি একটু খুবই নাজুক অবস্থায় পড়ে যেত। আমাদের আইন শৃঙ্খলা সেই অর্থে কিন্তু কোনো উন্নতি হয় নাই। পুলিশের মধ্যে এখনও ট্রমা কাটে নেই, আমরা এখনও সোজা হয়ে দাঁড়াতে পারি নেই, পুলিশ সেই আত্মবিশ্বাস ফিরে পায় নাই। কিন্তু আমাদের একমাত্র আইনশৃঙ্খলার সহযোগীকারী হিসাবে, স্ট্রাইকিং ফোর্স হিসাবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখনও কিন্তু সেনা সদস্যরা, আর্মি কিন্তু এখনও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। এই ফোর্সটা যদি তারা ব্যারাকে চলে যায়, তখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিতে পারছে কিনা। রাতের ঢাকার যে কথা যদি আমরা চিন্তা করি, রাত 10টার পরেই কিন্তু ঢাকাটা একটা অপরাধের রাজধানীতে পরিণত হয়ে যায়। ছিনতাই, চাঁদাবাজি, এইটা সেইটা সারা ঢাকা শহরের মধ্যে আছে। সারা দেশের অবস্থাও কিন্তু আরও নাজুক। হাইওয়েতে যে অবস্থা, নানা রকম ঘটনা কিন্তু ঘটতেছে। তারপরে সোশ্যাল ক্রাইম অনেক বেড়ে গেছে, পারিবারিক ক্রাইম অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে কিন্তু আমাদের আসলে শান্তি বলে যেই জিনিসটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সামাজিকভাবেই বলেন, অর্থনৈতিকভাবেই বলেন, আইনশৃঙ্খলাভাবেই বলেন, কোনোভাবেই কিন্তু আমরা বলতে পারবো না এই জায়গাটা আমরা শান্তিতে আছি। হ্যাঁ, আমরা একটা জায়গায় শান্তিতে আছি, যে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ পাওয়ার পরে আমরা কি তার চেয়ে ভালো করলাম না খারাপ করলাম? আমাদের প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে? আমরা যদি ভালো করি, যদি ফ্যাসিস্ট মুক্ত হলাম, কিন্তু আমরা ভালো করতে পারতেছি না, তখন তো মানুষের মধ্যে বারবার ফ্যাসিস্টের কথাই মনে হবে যে আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু আগে ভালো ছিলাম কথাটা দেশবাসী যখন বলতে শুরু করবে, তখন তো আপনি অস্থির হয়ে যাবেন। কারণ এখন পর্যন্ত দেখেন দ্রব্যমূল্য কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। মাঝখানে কিছুদিন চালের বাজারটা একটু কম ছিল এবং সব কিছুর দামই কিন্তু এখন চড়া। এখন পর্যন্ত দেখা যায় 250 থেকে 300 টাকা হলো কাঁচামরিচের কেজি। 100 টাকা, 70-80 টাকার নিচে কোনো সবজি নাই। আপনার চাল কুমড়া বলেন আর মিষ্টি কুমড়া বলেন, এক ফালে মিষ্টি কুমড়ার দাম এখন 50 থেকে 60 টাকা। তো সাধারণ মানুষ খাবে কি? অর্থনীতিটা যদি মানে সচল না হয়, সাধারণ মানুষ খাবে কি? অনেকগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, 100-র উপরে টেক্সটাইল বন্ধ হয়ে গেছে, রিরোলিং মিলের অবস্থা খুব খারাপ। আবাসন খাত যেটা ফ্ল্যাট বিক্রি, এই সমস্ত এলাকা, এই সমস্ত সেক্টরে ফ্ল্যাট বিক্রি নাই বললেই চলে। তো এই যে সারা দেশের স্ট্যাগনেন্ট অবস্থা, ব্যবসায়ীদের একটা স্থিতিশীল নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা কিন্তু স্বাভাবিক হবে না। এর পাশাপাশি দেখেন আমাদের প্রতিবেশী ভারতের সাথে সে অর্থে আমাদের সম্পর্কটা কিন্তু উন্নতি হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কারণ আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলে দেশ থেকে তাড়িয়ে দিলাম, তারা তাদেরকে আশ্রয় দিয়ে যত্ন করে রেখেছে। যখন মনস্তাত্ত্বিকভাবে এরকম আমরা চিন্তা করব যে আমাদের শত্রুকে তারা মিত্র হিসাবে, তারা বন্ধু হিসাবে আশ্রয় দিয়েছে এবং ওইখানে বসে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, এরকম একটা বিষয় আমাদের মধ্যে যখন কাজ করবে, তখন প্রতিবেশীকে তো আমি ভালো প্রতিবেশী বলতে পারবো না। সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী একটা যে কোনো মানুষের থেকে, মানুষ এবং রাষ্ট্র সব জায়গায় কিন্তু একই অবস্থা। ভালো প্রতিবেশী অন্য ছোট বড় যে কোনো প্রতিবেশীর জন্যই ভালো। কিন্তু ভারত বারবার প্রমাণ করছে প্রতিবেশী হিসেবে আমরা তাদের কাছ থেকে খুব ভালো আচরণ পাই না। আমাদের সকল মহলেরই একটা আলোচনা যে ভারত আমাদের স্বাধীনতায় মানে সংগ্রামে সহযোগিতা করেছে। সেই স্বাধীনতা সংগ্রামের আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের 7.5 কোটি মানুষের টার্গেটটা ছিল যে আমরা দেশটা স্বাধীন করব। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের
বিভাজনে আমরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করব, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হবে। এটা হলো আমাদের 7.5 কোটি মানুষের স্বপ্ন ছিল। আর ভারতের স্বপ্ন কি ছিল? ভারতের স্বপ্ন ছিল 7.5 কোটি মানুষকে হেল্প করে পাকিস্তানটা ভেঙে দেওয়া। দুইটা ভূখণ্ডের মানুষের দুই রকম স্বপ্ন নিয়ে কিন্তু বাংলাদেশটা জন্ম হয়েছে। সেই জায়গাটায় ভারত সেই 1971 সন থেকে যে আমাদের উপর দাদাগিরি শুরু করলো, দাদাগিরি তো আর তারা ছাড়তে পারে না। আমরা যে একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব সত্তা আছে, কখনো কখনো তারা এইটাই স্বীকার করতে চায় না। আমরা 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই যে নির্বাচনগুলো হলো, 2008-এ, 2001-এ, 2014-তে যে নির্বাচনগুলো হলো, এই তিনটা নির্বাচনের প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু ভারত সরাসরি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং আওয়ামী লীগকে তারা নিজের দল, নিজের মনে করে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ফ্যামিলির প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতায় একটা পরিবারের প্রতি তারা কমিটেড ছিল, দেশের প্রতি তারা কমিটেড ছিল না। সেই কারণে গত 3টা নির্বাচনে তারা তাদের যেই ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমাদের দেশটাতে নির্বাচন হয়েছে। সেই কারণেই কিন্তু এই সরকারটার পতন হয়েছে। আমাদের এই মুহূর্তে দরকার যে সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশে এই মুহূর্তে আছে, তারা সকল ভেদাভেদ ভুলে একটি নির্বাচন অন্তত হোক, যে নির্বাচনটা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটা বলেছেন, এটা ঐতিহাসিক একটা নির্বাচন হবে, সবচেয়ে গ্রহণযোগ্য এবং এটা আলোচিত একটা নির্বাচন হবে, পৃথিবীতে একটা নির্বাচনের মডেল হবে। দেশবাসীও কিন্তু সেটাই চায়। কিন্তু দেশবাসী যখন এই মডেল অর্জন করতে চায়, সেই মডেল অর্জন করার সাথে যদি নানা রকম প্রোপাগান্ডা থাকে, সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম গুজব থাকে, রাজনৈতিক দলের বিভিন্ন নেতার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন থাকে, উপদেষ্টাদের নিয়ে নানা কথাবার্তা থাকে, বিভাজনটা যদি রাজনৈতিক শত্রু মিত্রের মধ্যে চরমভাবে প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের মধ্যে যদি বিভাজনটা স্পষ্ট হয়ে যায়, ঐক্যটা করার জন্য ঐক্যমত্য কমিশন যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টার একটা ফল তারা অন্তত দিয়েছে, তাদের পরিশ্রম গিয়েছে। তাদেরকে ধন্যবাদ অন্তত ঐক্যমত্য কমিশনকে, যে শেষ পর্যন্ত হলেও অনেক পরিশ্রম করে হলেও তারা একটা জায়গায় আমাদেরকে একটা সনদ তারা দিতে পেরেছে। সনদ বাস্তবায়ন নিয়ে তারা বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠক করছে। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। তো এই মুহূর্তে একমাত্র টার্গেট হওয়া উচিত সকল রাজনৈতিক দলের, সকল স্টেক হোল্ডারের একটি নির্বাচন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, ফেব্রুয়ারির রোজার আগেই নির্বাচন। যে কমিটমেন্টটা প্রধান উপদেষ্টা দিয়েছেন, এই কমিটমেন্টে থাকা উচিত সকল রাজনৈতিক দল এবং সরকারকে। আপনি শুরুতে আলোচনাটা যে প্রসঙ্গে শুরু হচ্ছিল, যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, 3 দলেরই তো বৈঠক করেছে আমরা দেখেছি। তার মধ্যে একটি প্রসঙ্গ আজকেও শিরোনামে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি, এরকম শিরোনাম রয়েছে এবং 3 দলের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে। এটি রাজনৈতিক বর্তমান পরিস্থিতিতে কেমন প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? এইটা প্রভাব তো শুরুই হয়েছে, ধরেন এই উপদেষ্টাদের নিয়ে আলোচনাটা শুরুই কিন্তু করেছে এনসিপি নেতৃবৃন্দ। উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছে, কেউ আখের গুছাচ্ছে, আলোচনাটা কিন্তু শুরুই করেছে এনসিপি নেতৃবৃন্দ। এখন এই সরকার হলো এনসিপির বিপ্লবীদের গঠিত সরকার এবং তাদের প্রতিনিধিও 2 জন সরকারে আছে। তো তারা যখন উপদেষ্টাদের নিয়ে এই কথা বলে যে অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে, তার মানে উপদেষ্টাদের তথ্য উপাত্ত এটার বলার পিছনে তাদের নিশ্চয়ই কোনো কারণ আছে এবং উপদেষ্টারাও কিন্তু তাদের ওই বক্তব্যের প্রেক্ষিতে আবার রিয়াকশনও দিয়েছে। যে কেউ কেউ বলেছে যে আমার ছেলে সন্তান সবই তো আমার এইখানে, আমার তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি তো বাইরে যাব না, আমার সেফ এক্সিট কেন হবে। আবার কেউ কেউ বলেছে আমরা সেফ এক্সিট নিয়ে চিন্তা করছি না। তো এখন এনসিপি নেতৃবৃন্দ এটা বললো কেন, উপদেষ্টার আবার রিপ্লাইও দিল কেন? তার মানে ডালমে কুচ কালা হয়, এরকম একটা বিষয় কিন্তু দেশবাসী ধরেই নিয়েছে যে এর মধ্যে কিছু আছে। সেই কারণেই কিন্তু কিছু উপদেষ্টা নিয়ে তো বিতর্কিত পরিবেশ তৈরি হয়েই আছে। কিছু উপদেষ্টা নিয়ে দুর্নীতির অভিযোগ আছে, কিছু উপদেষ্টার বিভিন্ন রকম অসৌজন্যমূলক আচরণের বিষয় কিন্তু আছে এবং কিছু উপদেষ্টা
নির্বাচনী এলাকায় যার যার নির্বাচনী এলাকায় প্রতিপক্ষ হিসাবেও কিন্তু দাঁড়ায় গেছে। তো সব মিলিয়ে যদি উপদেষ্টারা বিগত সময়ের মধ্যে মতো যদি হয় যে সরকারের থেকে মন্ত্রিত্ব থেকে নির্বাচন করবেন, ওইরকম একটা পরিবেশ যদি হয় তখন তো আর হবে না। তো বিতর্কিত উপদেষ্টা এবং এখন ছাত্রদের মধ্যে যে উপদেষ্টারা আছেন, ছাত্র প্রতিনিধি যারা আছেন, তারা যদি নির্বাচন করেন, নির্বাচনে যদি যে কোনো দলের প্রার্থী হন, তাদের নিজে থেকেই উচিত এই মুহূর্তে তারা উপদেষ্টা পরিষদ থেকে চলে আসা, যে আমরা নির্বাচন করব, আমরা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে থাকবো না। আর অন্যরা যারা আছে তারা নিজেদের যদি মনে হয় যে কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, নিজেদের মান সম্মানের বিচার করেই কিন্তু তারা উপদেষ্টা পরিষদ থেকে চলে আসা উচিত, তাদের বিরুদ্ধে অভিযোগ আনার আগে। উপদেষ্টাদের নিয়ে যেমন কথা বলছিলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে 3 দল, এরকম একটি শিরোনাম আমাদের সামনে দেখতে পাচ্ছি। প্রশাসনের নিরপেক্ষতা আসলে এই মুহূর্তে খুব ডিফিকাল্ট হবে। এই জন্য ডিফিকাল্ট হবে, আপনার গত 15 বছরে 16 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। তো আওয়ামী লীগ গত 15-16 বছরে প্রশাসনের যেই কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, বিশেষ ক্যাডার থেকে শুরু করে নন ক্যাডার থেকে শুরু করে যাদেরকে নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু ব্লাড টেস্ট করে নিয়োগ দিয়েছে, ছাত্রলীগ কিনা আওয়ামী লীগ কিনা এই টেস্ট করে নিয়োগ দিয়েছে। যাদের প্রমোশন দিয়েছে, প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা করেছে, যে ছাত্রলীগ কিনা আওয়ামী লীগ কিনা। হ্যাঁ, তাদের মধ্যে আবার গুপ্ত আওয়ামী লীগ গুপ্ত ছাত্রলীগও ছিল, যে সময় বুঝে আওয়ামী লীগ হয়ে গেছে বা সময় বুঝে ছাত্রলীগ হয়ে গেছে, এরকমই কিন্তু ছিল। তো এখন গত 15 বছরে যারা রিক্রুট হয়েছে, গত 15 বছরে যারা বেনিফিশিয়ারি হয়েছে, প্রশাসনে বিভিন্ন সেক্টরে যারা প্রমোশন পেয়ে বড় হয়েছে, তাদেরকে আপনি নিরপেক্ষ কিভাবে করবেন? হ্যাঁ, আপনি 15 বছরে যাদের রিক্রুট করেছেন তাদেরকে সবাইকে কি বাদ দিয়ে দিতে পারবেন? যারা 15 বছরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে প্রমোশন পেতে পেতে যারা এখন জয়েন্ট সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছেন, এই ব্যাচকে আপনি বাদ দিতে পারবেন? যারা রিক্রুট হওয়ার পরে এখন এসপি পর্যন্ত হয়েছেন, তাদেরকে আপনি বাদ দিতে পারবেন? এই এসপিরা তো দায়িত্ব পালন করবে, পুলিশ তো দায়িত্ব পালন করবে। এই ডেপুটি সেক্রেটারি যারা বিভিন্ন যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করবে, তাদেরকে কি আপনি বাদ দিতে পারবেন? এই ডিসিরা তো আওয়ামী লীগ আমলেই রিক্রুট হয়েছে, এই 15 বছরের মধ্যেই তো তারা রিক্রুট হয়েছে। তো এই টোটাল সেট তো আপনি বাদ দিতে পারবেন না। এটা তো এমন না জমির মাটি আপনি উপরের টপ সয়েল কেটে আপনি নতুন করে মাটি ভরাট করলেন, বিষয়টা তো এরকম না। এখন যতটা সম্ভব আপনাকে নিরপেক্ষ ভূমিকায় নিতে হবে, যে প্রশাসনের মধ্যে একটা মেসেজ দিতে হবে যে নিরপেক্ষ না থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এই মেসেজটা দিতে হবে। আপনি দেখেন যে বিগত সময়ে আমরা কি দেখেছি, যে ইলেকশন কমিশন যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে সাসপেন্ড করা হতো অথবা প্রত্যাহার করা হতো, দেখা গেল ইলেকশনের পরে তারও প্রাইস পোস্টিং হতো, ভালো পোস্টিং হতো এবং প্রমোশন হয়ে যেত। সেইটা যাতে না হয়, যে ইলেকশনে কোনো কর্মকর্তা যদি কারো কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতি অথবা ইলেকশন ম্যানিপুলেশনের দায়িত্ব অভিযোগ থাকে, তার এইটার অভিযোগ তার সার্ভিস বুকে চিরদিন থাকবে, যে যতদিন সে চাকরি করবে, এবং এইটার জন্য তাকে সাফার করতে হবে। সে টাইমলি প্রমোশন পাবে না, ডিও থাকলেও সে প্রমোশন পাবে না এই অভিযোগের কারণে, এরকম একটা বিষয় থাকতে হবে। অথবা তার কোনো ইনক্রিমেন্ট অথবা এরকম কোনো বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিট সে পাবে না, এরকম একটা পানিশমেন্ট থাকতে হবে। না হলে আপনি যদি বিগত সময়ের জন্য ইলেকশনে কেউ অভিযুক্ত হলো, তাকে উইথড্র করা হলো, ইলেকশনের পরে সে আগে পঞ্চগড়ে পোস্টিং ছিল, এখন ঢাকায় পোস্টিং হয়ে গেছে, আরও প্রাইস পোস্টিং হলো, সেই জায়গার সেরকম অবস্থা যাতে না হয়, সব জায়গায় যেন জবাবদিহিতার মধ্যে থাকে এবং প্রত্যেকের জন্য যার যার দায়িত্ব, প্রশাসনিক দায়িত্বটা এবং ইমানি দায়িত্বটা পালন করে, যেটা যাতে কোনো ম্যানিপুলেশন না করে, যাতে রাজনৈতিকভাবে সে বায়াস না হয়, এই জায়গাটাই এনশিওর করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।